আমি গতদিন তোমাদের দশম অধ্যায় উদ্ভিদের প্রজনন এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ উচ্চতর দক্ষতামূলক একটি কোশ্চেন তোমাদের বুঝাইছিলাম। প্রশ্নটি ছিল নিষেকের পর গর্ভাশয় ও ডিম্বকের পরিবর্তন বিশ্লেষণ করা। কোশ্চেনটা অত্যন্ত দরকারি এই অধ্যায়ের জন্য। আজকে তোমাদের আমি প্রজনন যে দুই ধরনের, প্রজন্য প্রজনন ও জৈন্য প্রজনন, এই মধ্যে পার্থক্য বুঝাবো। প্রজন্য প্রজননের ক্ষেত্রে গ্যামেটের প্রয়োজন হয় না, কিন্তু জৈন্য প্রজননের ক্ষেত্রে ভিন্ন ধর্মী দুইটি গ্যামেটের প্রয়োজন হয়। আর গ্যামেটের প্রয়োজন হয় অজৈন্য প্রজননের ক্ষেত্রে, আর জৈন্য প্রজননের ক্ষেত্রে গ্যামেটের প্রয়োজন হয়, কিন্তু গ্যামেট হইতে হবে ভিন্ন ধর্মী গ্যামেট, মানে একটা পুং গ্যামেট আর একটি পি গ্যামেট। অজৈন্য প্রজনন এর ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না, কিন্তু জৈন্য প্রজননের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয়। অজৈন্য প্রজননে উদ্ভিদগুলোর জীবনী শক্তি কম থাকে এবং অভিযোজন ক্ষমতাও কম থাকে। জৈন্য প্রজনন এর উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা বেশি থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে অজৈন্য প্রজনন ঘটে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদেও জৈন্য জনন ঘটে। অজৈন্য প্রজননে বৈচিত্র্যগত পরিবর্তন হয় না, জৈন্য জননে বৈচিত্র্যগত পরিবর্তন দেখা যায়। প্রজনন মিয়োসিস কোষ বিভাজনে ঘটে, জৈন্য প্রজনন মিয়োসিস কোষ বিভাজনে ঘটে, কিন্তু অজৈন্য প্রজনন মিয়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না। অজৈন্য প্রজনন নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, জৈন্য প্রজনন উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে ঘটে। অজৈন্য প্রজননে বৈচিত্র্যগত কোনো পরিবর্তন হয় না, কিন্তু জৈন্য প্রজননে বৈচিত্র্যগত পরিবর্তন হয়। অজৈন্য প্রজননের উদ্ভিদগুলোর জীবনী শক্তি কম থাকে এবং অভিযোজন ক্ষমতাও কম থাকে। জৈন্য প্রজননের উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা বেশি থাকে। এখন যাও, উদ্ভিদের কৃত্রিম প্রজনন কি? দুইটি বিসদৃশ্য নির্বাচিত উদ্ভিদের মধ্যে, একটা লম্বা হইতে পারে, একটা খাটো হতে পারে, মানে দুইটি বিসদৃশ্য নির্বাচিত উদ্ভিদের মধ্যে যেখানে পরাগায়ন এবং প্রজনন ঘটানো সম্ভব, এদের ক্ষেত্রে নিয়ন্ত্রিত উপায়ে পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তনের মাধ্যমে নতুন জাত বা নতুন প্রকরণ সৃষ্টি করাকে উদ্ভিদের কৃত্রিম প্রজনন বলে। তাহলে কৃত্রিম প্রজনন কি? উদ্ভিদের কৃত্রিম প্রজনন কি? এটি একটি জ্ঞানমূলক কোশ্চেন। তাহলে উত্তর, দুইটি বিসদৃশ্য নির্বাচিত উদ্ভিদ যাদের পরাগায়ন ও প্রজনন ঘটানো সম্ভব, এদের ক্ষেত্রে নিয়ন্ত্রিত উপায়ে পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করে নতুন উদ্ভিদ বা নতুন উদ্ভিদের জাত বা প্রকরণ সৃষ্টি করাকে কৃত্রিম প্রজনন বলে। এখন তোমাদের আরেকটি কোশ্চেন হলো
নতুন ফসল উদ্ভাবনের মাধ্যমগুলো কোনগুলো? নতুন উদ্ভিদ উদ্ভাবনের বা নতুন প্রকরণ বা নতুন জাত উদ্ভাবনের মাধ্যমগুলো কোনগুলো? এটা একটি এমসিকিউ কোশ্চেন। 1 নম্বর নির্বাচন, সিলেকশন। 2 নম্বর সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন। 3 নম্বর মিউটেশন বা পরিব্যক্তি। এখন সংকরায়ন কি? সংকরায়ন ইংরেজি শব্দ হলো হাইব্রিডাইজেশন। সংকরায়নের ইংরেজি শব্দ হলো হাইব্রিডাইজেশন। সংকরায়ন হলো সুপ্রজননবিদ্যার একটি বিষয়, সুপ্রজননবিদ্যার একটি পদ্ধতি। সংকরায়ন হলো সুপ্রজননবিদ্যার একটি পদ্ধতি যাতে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্যে ভিন্ন 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে নতুন উদ্ভিদের জাত বা প্রকরণ সৃষ্টি করাকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। তাহলে আমার কোশ্চেন হলো সংকরায়ন কি বা হাইব্রিডাইজেশন কি? এটি জ্ঞানমূলক কোশ্চেন। তাহলে সংকরায়ন হলো উদ্ভিদ সুপ্রজননবিদ্যার একটি পদ্ধতি। উদ্ভিদ সুপ্রজননবিদ্যার একটি পদ্ধতি যাতে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করে নতুন উদ্ভিদের জাত বা প্রকরণ সৃষ্টি করার পদ্ধতিকেই বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে এখানে 3টি পয়েন্ট আছে। এক হলো সংকরায়ন হলো উদ্ভিদ প্রজননবিদ্যার সুপ্রজননবিদ্যার একটি পদ্ধতি। 2 নম্বর এইখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন থাকে। এই জিনটা যখন 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করানো হয় তখন যে পদ্ধতিটা হলো এই পদ্ধতিকে বলবো আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এখন তোমাদের প্রয়োগে কোশ্চেনটা থাকে। কোশ্চেনটা হলো নতুন জাত বা নতুন প্রকরণ সৃষ্টির কৌশল। নতুন জাত বা প্রকরণ সৃষ্টির কৌশল বা কৃত্রিম হাইব্রিডাইজেশন। এটা তোমাদের অনুধাবনে এটা তোমাদের প্রয়োগে কোশ্চেনটি থাকে। এটির 1 নম্বর পদ্ধতি হলো প্যারেন্ট নির্বাচন। প্যারেন্ট নির্বাচন। এখন নতুন জাত বা প্রকরণ সৃষ্টি করতে গেলে সংকরায়ন পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সংকরায়ন পদ্ধতি বা হাইব্রিডাইজেশন পদ্ধতি অবলম্বন করতে গেলে প্রথম ধাপটি হলো প্যারেন্ট নির্বাচন করতে হবে। প্যারেন্ট নির্বাচন করতে হবে মানে একটি উদ্ভিদ থেকে এই যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল 2 রকম ফুল নিয়ে আমরা প্রথমত একটি প্যারেন্ট নির্বাচন করব। 2 নম্বর প্যারেন্টের স্বপরাগণ। কৃত্রিম উপায়ে প্যারেন্টকে স্বপরাগায়ন করতে হবে। কৃত্রিম উপায়ে প্যারেন্টকে স্বপরাগায়ন করতে হবে কারণ এটাকে হোমোজাইগাস অবস্থায় আনতে হবে। 3 নম্বর ইমাস্কুলেশন। ফুলগুলো পরিপক্ক হওয়ার আগে ফুল থেকে পুংকেশর আলাদা করে ফেলতে হবে বা মেরে ফেলতে হবে। যখন ফুল থেকে পুরুষ ফুলগুলো বা পুংকেশরগুলো আলাদা করা হয় বা মেরে ফেলা হয়
তখন তাকে আমরা বলবো ইমাকুলেশন। তাহলে এইখানে কি থাকে প্যারেন্টের মধ্যে? শুধু চি ফুল থাকে। এইখানে কি থাকে? চি ফুল থাকে। 4 নম্বর পয়েন্ট। পলিথিন ব্যাগের সাহায্যে পুষ্পের যে অংশগুলোকে ঢেকে দিতে হবে। এইখানে আমরা পলিথিন ব্যাগের সাহায্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল, এই পুষ্পিত যে অংশগুলো, এটা আমরা ঢেকে দিলাম। তারপরে কোচিং। ব্যাগিংয়ে যে পুরুষ ফুলগুলো আছে, পুরুষ ফুলের পরাগরেণু আমরা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করব। লেবেলিং। ইমাকুলেশনের তারিখ, ব্যাগিংয়ের তারিখ, এইগুলো আমরা ফিমেল ফ্লাওয়ারের গায়ে লিপিবদ্ধ করব। তারপর আমরা কোচিংয়ের ক্ষেত্রে যখন পরাগরেণু গর্ভমুণ্ডে পড়ল, তারপর সৃষ্টি হলো ফল কিছুদিন পর পরিপূর্ণ হয়ে বীজে পরিণত হলো। এই বীজগুলো আমরা জমিতে রোপণ করার পর F1 উদ্ভিদ পাব। এই F1 উদ্ভিদগুলোকে আমরা F1 বংশধরের সাথে অন্য দুইটি উদ্ভিদের আবার ক্রস করিয়ে আমরা F2 বংশধর পাব। এভাবে কয়েক প্রজন্ম পর্যন্ত ক্রস করানোর পর আমরা নতুন জাত বা প্রকরণ পেতে পারব। তাহলে এই কোশ্চেনটা হলো কিভাবে নতুন জাত সৃষ্টি করা যায়। উত্তর: কৃত্রিম হাইব্রিডাইজেশনের মাধ্যমে নতুন জাত বা প্রকরণ সৃষ্টি করা যায়। পদ্ধতিটা হলো প্যারেন্ট নির্বাচন। ফুল থেকে আমরা প্যারেন্ট নির্বাচন করব। দ্বিতীয় পয়েন্ট, প্যারেন্টের স্বপরাগায়ন। প্যারেন্টকে আমরা কৃত্রিম উপায়ে স্বপরাগায়ন ঘটিয়ে আমরা প্যারেন্টকে আমরা স্বপরাগায়িত করব কৃত্রিম উপায়ে। তারপর তার কারণটা হলো এই প্যারেন্ট যেন হোমোজাইগাস অবস্থায় থাকে, কারণ হেটেরোজাইগাস অবস্থায় থাকলে আমরা এইখানে কোনো রেজাল্ট পাবো না। এই জন্য আমাদের হোমোজাইগাস অবস্থায় আনতে হবে রেজাল্ট পাওয়ার জন্য। 3 নম্বর পয়েন্ট, ইমাকুলেশন। পরিপক্ক হওয়ার আগেই ফুল থেকে কেশর রেখে বা গর্ভমুণ্ড রেখে আমরা পুংকেশরকে আলাদা করে দিব বা ফেলে দিব। পুংকেশরকে ফেলে দেওয়া বা আলাদা করে দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলবো আমরা ইমাকুলেশন। তারপর পলিথিন ব্যাগের সাহায্যে আমরা পুষ্পিত যে অংশগুলো আছে এইগুলোকে আমরা পলিথিন ব্যাগের মাধ্যমে আমরা আটকিয়ে দেব, কিন্তু ভিতরে যেন বায়ু যায় এটা আমরা লক্ষ্য রাখব। তারপর আমরা এই ব্যাগিং এর মধ্যে যে পুরুষ ফুলের পরাগরেণুগুলো আছে এইগুলো যেন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যায় এটা আমরা দেখব। তারপর আমরা ইমাকুলেশনের তারিখ, ব্যাগিংয়ের তারিখ এগুলো আমরা স্ত্রী ফুলের গায়ে লেবেলিং করে দিব। তারপর কৃত্রিম উপায়ে পরাগায়ন ঘটিয়ে
কৃত্রিম উপায়ে পরাগায়ন ঘটে, মানে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পড়ে তারপর সৃষ্টি হয় ফল, ফল পরিপূর্ণ হইলে সৃষ্টি হয় বীজ। এভাবে আমরা বীজ সৃষ্টি করব। বীজ সৃষ্টি করার পর এই বীজগুলোকে আমরা জমিতে বুনে দেব, বপন করব। বপন করার পর আমরা F1 উদ্ভিদ পাব। F1 উদ্ভিদ পাওয়ার পর এই F1 উদ্ভিদের সাথে আবার নতুন উদ্ভিদের ক্রস করে আমরা F2 উদ্ভিদ পাব। এই F2 বংশধরের সাথে আবার কয়েক প্রজন্ম ক্রস করানোর ফলে আমরা নতুন জাত বা প্রকরণ সৃষ্টি করতে পারব। এভাবে আমরা কৃত্রিম সংকরায়নের মাধ্যমে বা কৃত্রিম হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা নতুন জাত বা প্রকরণ সৃষ্টি করতে পারি। এখন তোমাদের একটি কোশ্চেন আছে, কৃত্রিম প্রজননের গুরুত্ব। কৃত্রিম প্রজননের গুরুত্ব 1 নম্বর পয়েন্ট, নতুন জাত সৃষ্টি। নতুন জাত সৃষ্টি। উচ্চ ফলনশীল ধান। উচ্চ ফলনশীল ধান 1960 সালের দিকে ফিলিপাইনের ইরি নামক একটি গবেষণা প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার একটি ধান পেটা এবং তাইওয়ানের একটি ধান ডিজিউজেন, এই দুইটি ধানের মধ্যে ক্রস করিয়ে ইরি 8 নামক ধান উদ্ভাবন করা হয়। এই ধানটি একটি অত্যন্ত উচ্চ ফলনশীল ধান। এই ধানের সাথে আমাদের দেশীয় বিজ্ঞানীরা দেশীয় ধানের সাথে ক্রস করিয়ে বর্তমানে BR1 থেকে আরও অনেক 65র বেশি প্রকরণ তৈরি করা হয়েছে। এতে ধানের ফলন বেড়েছে। উচ্চ ফলনশীল গম সৃষ্টি। কৃত্রিম প্রজননের মাধ্যমে উচ্চ ফলনশীল গমের জাত উদ্ভাবন করা হয়েছে। কাঞ্চন, আসমানি, বলাকা, দুয়েল, এগুলো গমের উচ্চ ফলনশীল জাত। উচ্চ ফলনশীল গম আবিষ্কার করে 1970 সালে আমেরিকান বিজ্ঞানী নরম্যান আর নেস বুগলেন, তিনি নোবেল পুরস্কার পান। তিনি মেক্সিকান গমের উন্নত জাত উদ্ভাবন করেছিলেন। 1973 সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং এসেছিলেন। তিনি কিছুদিন আগে মারা গিয়েছিলেন। উচ্চ ফলনশীল ভুট্টার জাত উদ্ভাবন 1908 সালে আমেরিকান আরেকজন বিজ্ঞানী G.H. Hull, তিনি শঙ্কর ভুট্টার জাত উদ্ভাবন করেন। পরবর্তী দ্বিশঙ্কর গমের জাত উদ্ভাবন করা হয়েছে। এতে ভুট্টার জাত উদ্ভাবন করা হয়েছে। এতে ভুট্টার ফলন বেড়েছে। 1908 সালে আমেরিকান বিজ্ঞানী G.H. Hull, তিনি ভুট্টার শঙ্কর জাত উদ্ভাবন করেছেন। পরবর্তীতে ভুট্টার দ্বিশঙ্কর জাত উদ্ভাবন করা হয়েছে। এতে ভুট্টার ফলন বেড়েছে। উচ্চ ফলনশীল বা উচ্চ জাত সম্পূর্ণ অর্কিডের জাত উদ্ভাবন করা হয়েছে। বিভিন্ন ফুলের জাত উদ্ভাবন করা হয়েছে।
তাহলে আমার পড়াটা হলো উচ্চ ফলনশীল জাত সৃষ্টি। ধানের ক্ষেত্রে আমি তোমাদের ইরি পড়ালাম, ইরি আট বুঝালাম, এটি একটি উচ্চ ফলনশীল ধান। পরবর্তী এই ধান থেকে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ BR1 থেকে অনেক ধরনের ধানের জাত উদ্ভাবন করেছেন। তারপর তোমাদের আমি বুঝালাম আমেরিকান বিজ্ঞানী নরম্যান বুগলেন, তিনি গমের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন। এতে গমের ফলন বেড়ে গেছে এবং পৃথিবীতে ক্ষুধার্ত মানুষ এখন কমে যাচ্ছে। তারপর তোমাদের আমি বুঝালাম আমেরিকান বিজ্ঞানী 1908 সালে জিএস শুল, তিনি ভুট্টার সংকর জাত উদ্ভাবন করেছেন, এতে ভুট্টার ফলন বেড়েছে। এখন 2 নম্বর পয়েন্ট, গুণগত মান উন্নয়ন। স্বচ্ছ জাতীয় উদ্ভিদগুলোর দানার আকৃতি, দানার গন্ধ, স্বাদ এগুলো নির্ভর করে নতুন নতুন উদ্ভিদ উদ্ভাবন করা হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের লোক চিকন ধান পছন্দ করে, আমরা মোটা ধান খাই না, আমাদের ভাতগুলো হতে হবে ঝরঝরা। কিন্তু জাপানের লোকগুলো গন্ধযুক্ত ধান পছন্দ করে এবং তাদের ভাতগুলো হতে হবে একটু মেকা মেকা। তাহলে জাপানের জন্য এক ধরনের ধানের জাত উদ্ভাবন করতে হবে, আর বাংলাদেশের জন্য আরেক ধরনের ধানের জাত উদ্ভাবন করা হবে। তাহলে এইটি ডিপেন্ড করে এইটি করে কে? উদ্ভিদ কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার লোকেরা করে থাকে। 3 নম্বর পয়েন্ট, রোগমুক্ত উদ্ভিদের জাত উদ্ভাবন। মুক্তা BR10, গাজী BR14, মোহিনী BR15, সাইবালাম BR16। এই জাতগুলো উদ্ভিদ কৃত্রিম প্রজননের মাধ্যমে করা হয়েছে। তারপরের পয়েন্ট, কষ্ট সহিষ্ণু উদ্ভিদের জাত উদ্ভাবন। কিছু উদ্ভিদ আছে তারা কষ্ট সহ্য করতে পারে, যেমন মেচা পাট, যতই আবহাওয়া খারাপ থাকুক মেচা পাট ছড়তে পারবে। তাহলে এই যে কষ্ট সহিষ্ণু জাত উদ্ভাবন করা, এটি করে থাকে উদ্ভিদ কৃত্রিম প্রজননের মাধ্যমে। তারপরে অভিযোজন ক্ষমতা সম্পন্ন জাত সৃষ্টি। উদ্ভিদ কৃত্রিম প্রজননের মাধ্যমে যে জাতগুলো উদ্ভাবন হয় এগুলো বিভিন্ন পরিবেশে খাপ খেতে পারে। এগুলো চিটাগাঙেও হতে পারে, এগুলো কুমিল্লাতেও হতে পারে, এগুলো ঢাকাতেও হতে পারে, টাঙ্গাইলেও হতে পারে, রাজশাহীতেও হতে পারে, রংপুরেও হতে পারে। কারণ এই জাতগুলো দেশের বিভিন্ন স্থানে খাপ খেতে পারে। তারপরের পয়েন্ট, বীজ ঝরে পড়া রোধ। অনেক উদ্ভিদের বীজ আছে এটা ঝরে যায়, কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত ফসলগুলোর বীজ ঝরে যায় না, কারণ বীজগুলো শক্ত থাকে। আরেকটি পয়েন্ট তোমাদের, এই কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভিদগুলো একই সময়ে তাদের বীজগুলো পাকে। যেমন আগে ধানগুলো এক এক সময় ধানের ধানগুলো পাকত, কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত ধানগুলো বীজ সবই একই সময়ে পাকে। আর বিবর্তনের ফলেই কৃত্রিম প্রজননের মাধ্যমে যে উদ্ভিদ উদ্ভাবন হয় এর বিবর্তনের মাধ্যমে উদ্ভাবিত হয়। কারণ আগে ইরি আট আবিষ্কার করা হয়েছে, তারপরে ইরি আট থেকে আবিষ্কার করা হচ্ছে এই মুক্তা, গাজী, বালাম, সাইবালাম এগুলো। তাহলে এইগুলো বিবর্তনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমার পয়েন্টগুলো একটু ধারাবাহিকভাবে আবার তোমাদের বুঝায়। কৃত্রিম প্রজননের গুরুত্ব। 1 নম্বর, উন্নত জাত সৃষ্টি। এটা ধানের ক্ষেত্রে হতে পারে, গমের ক্ষেত্রেও হতে পারে,
ভুট্টার ক্ষেত্রেও হতে পারে, ফুলের ক্ষেত্রেও হতে পারে। গুণগত মান উন্নয়ন, স্বচ্ছ দানাগুলোর দানার আকৃতি, দানার স্বাদ, গন্ধ এগুলোর উপর ডিপেন্ড করে উদ্ভিদ প্রজননবিদগণ নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন। তারপরে রোগমুক্ত উদ্ভিদের জাত সৃষ্টি, কৃত্রিম প্রজননের মাধ্যমেই রোগমুক্ত উদ্ভিদের জাত সৃষ্টি করা যায়। কষ্ট সহিষ্ণু জাত, কৃত্রিম প্রজননের মাধ্যমে যে জাতগুলো সৃষ্টি হয় এগুলো কষ্ট সহ্য করতে পারে। একই সময়ে পরিপক্কতা, মানে ধানগুলো বা ফসলগুলো ফুল একই সময়ে আসে বা বীজ একই সময়ে আসে, এই কাজটি করে থাকে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তাহলে এই অধ্যায়ের মধ্যে তোমাদের আমি যা পড়ালাম এগুলোর মধ্যে তোমরা তিনটি অবদান তোমরা পড়বা। ইলিয়াড কিভাবে সৃষ্টি করা হয়েছে, নরম্যান আর্নেস্ট বুগলেন তিনি কে ছিলেন, তার অবদান কি, G.H. হোল কে ছিলেন এবং তার অবদান কি, এইগুলো তোমাদের MCQতে থাকে। তোমাদের আমি আজকে যে কোশ্চেনগুলো পড়ালাম এই কোশ্চেনের হেডলাইন হলো অজৈন্য এবং জৈন্য প্রজননের পার্থক্য। এই কোশ্চেনটা তোমাদের অনুধাবনে থাকবে। উদ্ভিদের কৃত্রিম প্রজনন কি জ্ঞানে থাকবে, উদ্ভিদ নতুন ফসল উদ্ভাবনের মাধ্যমগুলো কি কি MCQতে থাকবে, সংকরায়ন কি জ্ঞানে থাকবে, নতুন জাত সৃষ্টির কৌশল এটা প্রয়োগের কোশ্চেন, আর কৃত্রিম প্রজননের গুরুত্ব এটা উচ্চতর দক্ষতার কোশ্চেন। তোমরা ভালো থাকো, পরবর্তী দিন তোমাদের নতুন অধ্যায় আমি তোমাদের বোঝাবো। ভালো থাকো।